লাখ টাকা আয় করেছেন, যার উপর কর প্রযোজ্য হয় 12,65,00,000 টাকা। কারণ হিসেবে দেখা হয়েছে তিনি গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক অবস্থায় এই আয় করেছেন। যেহেতু গ্রামীণ ব্যাংকে সরকারি মালিকানা রয়েছে, তাই তিনি সরকারি কর্মকর্তা এবং এই আয়ের জন্য অনুমতি নেননি। এনবিআর এই ব্যাপারে মন্ত্রিসভার নির্দেশনা চেয়েছে। নির্দেশনা হলো অনিয়মের ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ। যে অনিয়ম হয়েছে, অনিয়মের ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সেটি যে রিলেটেড সেই করবে আইনানুগ ব্যবস্থা। অন্য একটি বৈঠক শেষে অর্থমন্ত্রীও ডক্টর ইউনূসের কর মুক্তির বিষয়টির সমালোচনা করে কর আদায়ে ব্যবস্থা নেয়ার কথা জানান। 13টা কোম্পানি বোর্ডের পারমিশনে স্থাপিত হয়েছে। 13টা কোম্পানি কিন্তু গ্রামীণের নয়। তারা সম্ভবত উইল ইস্যু এ নোটিস দ্যাট আপনি সব কি দেন, সরকারের যে পারমিশন নিয়েছেন তার প্রমাণ দেন, এরকম হয়তো দেবে। এ বিষয়ে এনবিআর এর সাবেক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ মনে করেন, আইন সবার জন্যই সমান হওয়া উচিত। কারো কর মুক্তি সুবিধা বিধি বহির্ভূত হলে পরে কর আদায়ে বাধা নেই। কোন কোন বিষয়ের উপরে কর হবে আর হবে না এটা নির্দিষ্টভাবে ঠিক করা আছে। এখন যিনি যেটার ইন্টারপ্রিটেশনে পড়বেন তাকে সেইভাবে ডিল করা হবে। একবার ভুল করে যদি না নেওয়া হয়ে থাকে বা ইন্টারপ্রিটেশনে যদি না নেওয়া হয়ে থাকে, তাহলে পরে যাওয়ার চাওয়া যাবে না, সেটাও না। হ্যাঁ, কিন্তু আইনের যে ব্যাখ্যাটা হচ্ছে এইরকম যে আপনি যা করবেন সকলের বেলায় একই করবেন। হ্যাঁ, আপনি 10 বছর পরে এসে একজনের বেলায় বলবেন যে না এটা হয়নি, তাহলে সকলের বেলায় তাই হবে। তবে তা ব্যক্তি বিশেষের ক্ষেত্রে উদ্দেশ্য প্রণোদিত যেন না হয়, সেদিকে খেয়াল রাখার কথাও বলেন তিনি। কোনো একজন বিশেষ ব্যক্তির জন্য একটা আইনের ইন্টারপ্রিটেশন হবে না। এনবিআর ডক্টর ইউনূসের করমুক্তির সুবিধাকে অবৈধ বললেও 2004 সালের 13 জুলাই এক প্রজ্ঞাপনে তারাই আবার বিদেশ থেকে আনা সকল আয়কে করমুক্তি দেয়, যার ক্ষমতা বলেই ডক্টর মোহাম্মদ ইউনূস করমুক্তির সুবিধা নিয়েছিলেন। ফারুক মেহেদী, চ্যানেল 24, ঢাকা। মন্ত্রিসভার বৈঠকে বাংলাদেশে বাস করা মিয়ানমারের রোহিঙ্গা শরণার্থী এবং অনুপ্রবেশকারীদের বিষয়ে জাতীয় কৌশলপত্র অনুমোদন করা হয়েছে। এতে বৈধ শরণার্থীদের মৌলিক চাহিদা নিশ্চিত করা সহ অনুপ্রবেশ বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বলা হয়েছে। নিরাপদ খাদ্য আইন 2013 এর খসড়াও চূড়ান্ত অনুমোদন পায় মন্ত্রিসভার আজকের বৈঠকে। মিয়ানমারের রাখাইন রাজ্যে বসবাসকারী রোহিঙ্গা সম্প্রদায় বিভিন্ন সময়ে মায়ানমার সরকারের নির্মম অত্যাচারের শিকার হয়ে দলে দলে চলে আসে বাংলাদেশে। সরকারি হিসেবে প্রায় 30,000 রোহিঙ্গা কক্সবাজারের 2টি ক্যাম্পে বসবাস করে। জাতিসংঘের হিসেবে এর বাইরে প্রায় 3.5 লাখ, আর বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের হিসেবে অবৈধ রোহিঙ্গার সংখ্যা 5 লাখেরও বেশি। বিপুল জনগোষ্ঠীর বিষয়ে সরকার কি ধরনের ব্যবস্থা নিবে তার কৌশলপত্র নির্ধারণ করেছে মন্ত্রিসভা। এখানে দীর্ঘদিন অবস্থান, এর ফলে আমাদের অনেক সমস্যা হচ্ছে। আর্থসামাজিক সমস্যা হচ্ছে, সামাজিক সমস্যা হচ্ছে, রাজনৈতিক সমস্যা হচ্ছে, ডেমোগ্রাফিক সমস্যা হচ্ছে, পরিবেশগত নিরাপত্তাজনিত অনেক সমস্যা হচ্ছে। অনুপ্রবেশ বন্ধ এবং বৈধ শরণার্থীদের মৌলিক চাহিদা নিশ্চিত করা সহ কৌশলপত্রে রোহিঙ্গাদের বিষয়ে 5টি সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। অবৈধভাবে অনুপ্রবেশ করে যারা বাংলাদেশে অবস্থান করছে এটা জরিপ করা হবে এবং তালিকা প্রণয়নের চেষ্টা করা হবে। মিয়ানমারের সঙ্গে আমাদের যে সীমান্ত, এই সীমান্তের ব্যবস্থাপনাটাকে এটা জোরদার করা হবে, শক্তিশালী করা হবে। এছাড়া মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে নিরাপদ খাদ্য আইন 2013 এর খসড়ার, যাতে খাদ্যে ভেজাল সহ এ সংক্রান্ত বিভিন্ন অপরাধে 5 বছরের কারাদণ্ড এবং 5 লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। নাফিউল ইসলাম লিংকন, চ্যানেল 24, ঢাকা। জাতিসংঘ মহাসচিবের পর এবার প্রধান দুই নেত্রীর মধ্যে সংলাপের তাগিদ দিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। রোববার এ বিষয়ে আলাদা আলাদাভাবে চিঠি পাঠান তিনি। ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজিনা দুই নেত্রীর কাছে এই চিঠি হস্তান্তর করেছেন। চিঠিতে গ্রহণযোগ্য নির্বাচনের পথ খুঁজে বের করতে অর্থপূর্ণ সংলাপের আহ্বান জানান কেরি। বলেন, বাংলাদেশের জনগণ একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন চায়, তাই সময় ফুরিয়ে যাওয়ার আগেই এ ব্যাপারে একটি সমঝোতায় আসার কথা বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। রাজনৈতিক সংকট নিরসনে প্রধান দুই দলের সংলাপের ব্যাপারে আশাবাদী যুক্তরাষ্ট্র। আজ আবারও একথা জানিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মসিনা। নরসিংদীর মনোহরদীতে চীন নারান্দী মৈত্র কেন্দ্র পরিদর্শনে গিয়ে এক সংবাদ সম্মেলনে মসিনা বলেন, বাংলাদেশে গণতান্ত্রিক চর্চা বাড়ছে।
প্রধান দুই দল সুষ্ঠু নির্বাচনের স্বার্থে অবশ্যই একটি পন্থা বের করবে। আমরা আশা করছি একটি সংলাপের মাধ্যমে সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে বাংলাদেশে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর চিঠির কথা স্বীকার করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশবাসীর মতো আন্তর্জাতিক মহলও আগামী নির্বাচন নিয়ে উদ্বিগ্ন। মানুষের সঙ্গে সঙ্গে আজকে আন্তর্জাতিক যে পরিমণ্ডল রয়েছে এবং বিশ্বের বিভিন্ন গণতান্ত্রিক দেশগুলোর নেতৃবৃন্দ, তারাও বাংলাদেশের গণতন্ত্রের ভবিষ্যৎ সম্পর্কে চিন্তিত হয়ে পড়েছে। কারণ সরকারের একগুঁয়েমি আজকে এমন একটা পর্যায়ে নিয়ে চলেছে যে আগামী নির্বাচন অনিশ্চিত হয়ে পড়ছে। নির্বাচনকালীন সরকার ইস্যুতে দেশের প্রধান দুই দলের বিপরীতমুখী অবস্থানের সহসাই পরিবর্তনের দৃশ্যমান কোনো লক্ষণ এখনো দেখা যাচ্ছে না। এই অবস্থায় কোনো রাজনীতিক বিশ্লেষক মনে করছেন এই ইস্যুতে প্রয়োজনে গণভোট অনুষ্ঠানের ব্যবস্থা করা যেতে পারে। তারা বলছেন, সমঝোতা না হলে একতরফা নির্বাচন গ্রহণযোগ্যতা পাবে না দেশ কিংবা দেশের বাইরের কোনো মহলেই। সংবিধান সংশোধন করেছি, যা হবে সংবিধান মোতাবেক হবে, তার থেকে এক চুলো নড়া হবে না। বাস, একদিকে সংবিধান মেনেই নির্বাচন পরিচালনার প্রস্তুতি, আর সেই দর্শনে রাষ্ট্র ক্ষমতায় থাকা আওয়ামী লীগের অনড় অবস্থান। কোনো ধারাই না করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করুন, সংবিধান সংশোধন করে। অন্যদিকে দলীয় সরকারের অধীনে নির্বাচনে না যাওয়ার প্রতিজ্ঞা প্রধান বিরোধী দল বিএনপির। পরস্পর বিরোধী এই দুই দলের এমন অবস্থানে জাতীয় নির্বাচন নিয়ে শঙ্কায় রাজনীতি ও নির্বাচন বিশ্লেষকরা, সেই সাথে পুরো দেশ। এই অবস্থায় বিশ্লেষকরা জোর দিচ্ছেন নির্বাচনকালীন সরকার ইস্যুতে প্রয়োজনে গণভোট করার উপর। তারা বলছেন, সমঝোতায় না আসতে পারলে রাজনীতিবিদদের তো বটেই, কারো জন্যই সুখকর হবে না। আপনারা যদি ঐক্যমতে না আসতেই চান তাহলে গণভোট দেন, এবং গণভোট করতে বড়জোর 1 মাস সময় লাগবে, এবং বড় বড় প্রশ্নে গণভোট করাটাই উচিত। আর নির্বাচন বিশ্লেষকদের আশঙ্কা, এই পরস্পর বিরোধী অবস্থানের পরিণতি হতে পারে 96 সালের মতো দুটি নির্বাচন। সবার অংশগ্রহণের মাধ্যমে যদি একটি নির্বাচন অনুষ্ঠিত না হয়, তাহলে যে লেজিটিমেসির সংকট আছে সেটি পারসিস্ট করবে, অব্যাহত থাকবে, এবং সেটি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে না। তারা বলছেন, একতরফা নির্বাচন কখনোই সবার কাছে গ্রহণযোগ্যতা পায় না। তাই দুই দলকে যে কোনো মূল্যে এখনই সমঝোতায় আসার পরামর্শ তাদের। নির্দলীয়তা মানুষকে নির্বাচন করে নিয়ে আসা কোনো বাই ইলেকশনের মাধ্যমে, তাহলেই কিন্তু 15th অ্যামেন্ডমেন্টের যে নির্বাচিত সরকার সেটাও থাকছে, আবার নির্দলীয় যেটা বলা হচ্ছে সেটাও থাকছে। সেই ক্যাবিনেটে যারা থাকবেন দুই অ্যালায়েন্সের লোকই থাকতে পারেন। 1/11-এর পরবর্তী ঘটনা প্রবাহ কিংবা 96-এর নির্বাচনের মতো নাজুক রাজনৈতিক ইতিহাস মাথায় রেখেই সামনের দিনগুলোতে এগিয়ে যাবেন রাজনীতিবিদরা, এমনটাই চান তারা। আমার যেহেতু 1/11-এর মতন একটা অভিজ্ঞতা আছে, আমি কেন তাহলে একই ভুল করতে যাব। রাফেজ আদনান আদেল, চ্যানেল 24, ঢাকা। শিগগিরই নির্দলীয় সরকারের রূপরেখা জাতির সামনে তুলে ধরবে বিএনপি। আজ দলের সংসদীয় ককাসের আয়োজনে এক সেমিনারে এই কথা জানান ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, শুধু অন্যকে দোষারোপ করে সমস্যার সমাধান হবে না, এজন্য দরকার জাতীয় ঐক্যের। নির্দলীয় তত্ত্বাবধায়ক ও অন্তর্বর্তীকালীন সরকার দুর্নীতি ও আইন শৃঙ্খলা পরিস্থিতি বিষয়ক এই সেমিনারের আয়োজন করে বিএনপির সংসদীয় ককাস। তবে সবচেয়ে বেশি গুরুত্ব পায় নির্বাচনকালীন সরকার প্রসঙ্গ। আলোচনা একটাই যে তত্ত্বাবধায়কটাই সংবিধানে আবার সংযোজন করতে হবে। দীর্ঘদিন থেকে নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবি জানিয়ে এলেও এই প্রথমবার বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব জানালেন, এই বিষয়ে একটি রূপরেখা তৈরি করছে তার দল। খুব শিগগিরই তা জাতির সামনে তুলে ধরা হবে বলেও জানান তিনি। শুধু আপনার একে অপরের প্রতি আমরা দোষ দিয়ে কি সমস্যার সমাধান হবে না। আজকে নিঃসন্দেহে একটা জাতীয় ঐকমত্য তৈরি করতে হবে। নিশ্চিন্ত থাকতে পারেন, তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা অবশ্যই আসবে এবং সেটা জাতির সামনে উপস্থাপন করা হবে। এর আগে জাতীয়তাবাদী মহিলা দলের 35তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে আসেন ভারপ্রাপ্ত মহাসচিব। সেখানে তিনি বলেন, দাবি আদায়ে সংঘাত নয়, সমঝোতা চায় বিএনপি। আর এতদিনেও সমঝোতা না হওয়ার জন্য আবারও আওয়ামী লীগকেই দায়ী করেন তিনি। নির্বাচনকালীন সময়ে একটি নির্দলীয় সরকার থাকতে হবে। এই বিষয়টা নিয়ে সরকার আলোচনা করতে চাইলেই আমরা আলোচনা করতে প্রস্তুত রয়েছি। বিরোধী দলকে শুধু উস্কে দেওয়া নয়,
তারা এমন এমন ইস্যু তৈরি করছে যে ইস্যুগুলোতে দেশে অস্থিরতা সৃষ্টি হচ্ছে, দেশে আপনার যে একটা সুষ্ঠু নির্বাচনের পরিবেশ বিনষ্ট হচ্ছে। স্বাধীনতার পর ৪২ বছর পার হলেও এখনো পর্যন্ত সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া ঠিক করতে না পারা জাতির জন্য দুর্ভাগ্য বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। মহসিনুর রহমান বাদল, চ্যানেল 24, ঢাকা। বিএনপির নির্বাচনকালীন রূপরেখা তৈরির ঘোষণার জবাবে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, যে কেউ যে কোনো কিছু নিয়ে প্রস্তাব দিতে পারেন, তবে সবকিছুই হতে হবে সংবিধানের আলোকে। সেই অনুযায়ী একটি সমাধানে পৌঁছানো সম্ভব হতে পারে বলেও আশা করেন হানিফ। আমরা প্রস্তাবনা দিতে পারি, আলাপ আলোচনার মাধ্যমে সংবিধান অনুযায়ী আমরা কোনো হয়তো পথ বের করে নিতে পারি, সেটা করা যেতে পারে, কিন্তু সংবিধানের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। প্রস্তাবনা যে কেউ দিতে পারে, একজন প্রস্তাব দিলেই সেই প্রস্তাব অনুযায়ী চলতে হবে আমাদের কোনো কথা নেই। দ্বিতীয়ত আমাদের দেশের একটা সংবিধান আছে, আমরা সংবিধানকে সমৃদ্ধ রাখতে চাই। বর্তমান নির্বাচন কমিশন সম্পর্কে বিরোধী দলীয় নেতার সমালোচনায় কোনো চাপ অনুভব করছেন না প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমেদ। বললেন, কাজের মাধ্যমেই নিরপেক্ষতার প্রমাণ দেবেন। গতকাল নরসিংদীর জনসভায় নির্বাচন কমিশনের কড়া সমালোচনা করে পদত্যাগের পরামর্শ দেন খালেদা জিয়া। মেরুদণ্ডহীন ইলেকশন কমিশন এটা জি হুজুর করে। ইলেকশন কমিশনার বলে